গীত মোপাসার ছোট গল্প টু ফ্রেন্ডস, গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। তার বেশ কয়েকটি ছোট গল্পের মতো মোপাসার এই গল্পটির পটভূমিও ফ্র্যাঙ্কো প্রুসিয়ান ওয়ার। প্যারিস সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল জার্মানদের দ্বারা অধিকৃত হয়েছে। প্যারিসকে চারপাশ থেকে শত্রু সেনারা ঘিরে ফেলেছে। মুহুমুহু কামান, গোলাগুলির আওয়াজ, শহরবাসীরা আতঙ্কে তটস্থ হয়ে প্রহর গুনছে। এই বুঝিবা শত্রু সেনারা রাজধানী দখল করল। রুদ্ধ শহর জুড়ে খাদ্যের আকাল। মানুষ যা পাচ্ছে তাই দিয়েই ক্ষুধা নিবারণের চেষ্টা করছে। ছাদের চড়াই, পায়রা, নর্দমার ইঁদুর ইত্যাদি। এই আতঙ্কিত শহরে জানুয়ারি মাসের রৌদ্রোজ্জ্বল এক সকালে মসিয়ে মরিস ঘড়ি সারাই করে মধ্য শহরের সদর রাস্তা ধরে অলসভাবে পকেটে হাত ঢুকিয়ে হাঁটছিল। হঠাৎ দেখা মসিয়ে সভেজের সাথে, তার মাছ ধরা সঙ্গী। যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত মরিস প্রতি রবিবার ছিপ আর টিনের বাক্স হাতে ট্রেনে উঠে সোজা কলম্বাস স্টেশনে পৌঁছত। সেখানে নেমে হেঁটে লা মারান্তে, সেখানে সারাদিন ছিপ ফেলে মাছ ধরে একেবারে সন্ধে নামলে পর ছিপ গুটিয়ে স্টেশনের পথে। এইখানেই প্রতি রবিবার দেখা হতো মসিয়ে সভেজের সাথে। হাসি খুশি ছোটোখাটো চেহারার মসিয়া সভেজ রঙের কারবারি, তারও মাছ ধরার নেশা। সেও ওইখানে পৌঁছত প্রতি রবিবার। বিকেল পর্যন্ত দুজনে পাশাপাশি চুপটি করে জলে পা ডুবিয়ে ফতনার পানে তাকিয়ে বসে থাকত। কোনো কোনো দিন হয়তো কথাই হতো না, মাঝে মধ্যে একটু আধটু গল্পগুজব হতো। চুপ করে থাকলেও তারা একে অন্যকে পরিষ্কার যেন পড়তে পারত। প্রায় একই নেশা, একই অনুভূতি হওয়ায় তাদের কথা না বললেও বন্ধুত্বে কোনো খাদ ছিল না। হয়তোবা কখনো বসন্তকালের সকাল 10টা নাগাদ রক্তিম সূর্যের আলোয় চারপাশ বেশ উষ্ণ হয়ে আরাম অনুভব হচ্ছে, তখন মরিস মুগ্ধ হয়ে বলে উঠত, বাহ কি সুন্দর লাগছে। অন্যজনা বলতো, হ্যাঁ এর চেয়ে সুন্দর কিছুই হয় না। শরতে সূর্যাস্তে যখন চারপাশের আকাশ রক্তবর্ণ, নদীর জল হিমেল আর বাতাসে স্পর্শ লাগতো সারা গায়ে, দুই বন্ধু অবাক হয়ে উপভোগ করত সেই অপরূপ সৌন্দর্য। মসিয়া সভেজ মরিসের পানে তাকিয়ে হেসে বলতো, চোখ জুড়ানো দৃশ্য। হ্যাঁ, শহরের যে কোনো জায়গার থেকে বহুগুণ ভালো, মরিস সাই দিত। সদর রাস্তায় দেখা হওয়ায় দুজনেই খুবই আনন্দিত। এই দুঃসময় নিয়ে দুজনেই সমব্যথী। যুদ্ধ শুরু থেকে মাছ ধরাও বন্ধ হয়ে আছে। মসিয়া সভেজ দীর্ঘশ্বাস ফেলে বলল, কি এক সময় এলো। মরিস করুণভাবে সাই দিল। হ্যাঁ, এত সুন্দর ঝরঝরে সকাল, বছরের প্রথম দিন, অথচ আনন্দ ফুর্তি করার কোনো উপায় নেই। দুজনে চিন্তাগ্রস্তভাবে কিছুক্ষণ হাঁটল পাশাপাশি। যদি মাছ ধরতে বেরোনো যেত, কে জানে আবার কখন ছিপ নিয়ে বেরোতে পারবে, কে জানে। দুজনে একটা ক্যাফেতে ঢুকে এক বোতল অ্যাবসেন্থ খেয়ে আবার রাস্তা ধরে হাঁটা শুরু করলো। অ্যাবসেন্থ হলো এক ধরনের মদ। মরিস হঠাৎ থামল, আর একটা অ্যাবসেন্থ হবে নাকি? চলো, মসিয়া সভেজ সোৎসাহে বলল। আর একটা মদের দোকানে ঢুকলো দুজন। যখন বেরিয়ে এলো দুজনই বেশ বেসামাল। খালি পেটে মদের ফলে বেশ নেশা হয়েছে। নীল আকাশ, পরিষ্কার ঝকঝকে দিন, হালকা মৃদু বাতাস বইছে, চোখে মুখে বাতাস লাগাই নেশা আরও ঘন হচ্ছে। হঠাৎ মরিস দাঁড়িয়ে বলে উঠল, যদি যাওয়া হয় ওখানে? কোথায়? ওই মাছ ধরতে। কোথায়? কেন, ওই আমাদের আগের জায়গাতে, কলম্বাসের কাছাকাছি ফরাসি সেনা ছাউনির এক অফিসার দুমলিন, তাকে আমি চিনি। অনুমতি পেয়ে যাব। সভেজেরও বেশ নেশা জমে গেছে, সেও এক পায়ে খাড়া। দুজনে বাড়ি গেল বড়শি টড়শি আনতে। 1 ঘন্টা বাদে ফরাসি সেনা ছাউনিতে কর্নেলের সাথে দেখা করল দুজন। কর্নেল ওদের অনুরোধ শুনে একটু হেসে মঞ্জুর করল। ওদের দুজনকে একটা পাসওয়ার্ড দেয়া হলো। কিছুক্ষণ বাদেই ফরাসি সেনা ছাউনি পার হয়ে ওরা কলম্বাস পৌঁছল। সেন নদীর পাড়ে এই অঞ্চলের লোকজন এলাকা ছেড়ে পালিয়েছে জার্মানদের ভয়ে। পরিত্যক্ত গ্রামের পথে হাঁটতে হাঁটতে ওদের মন অজানা আশঙ্কায় ভরে উঠছিল।
প্রুশিয়ানদের ওরা দেখেনি, কিন্তু গত মাসখানেক ধরে প্যারিসের কাছাকাছি ওদের অবস্থান অনুভব করেছে ভীষণভাবে। এখানে ওখানে যথেচ্ছ লুটপাট, হাঙ্গামা, খুন খারাপি করার খবর প্রত্যেক দিনই পাচ্ছে। চারদিক থেকে ওরা রাজধানীকে ঘিরে ফেলেছে। এই অদেখা বিজয়ীদের প্রতি ভয় আর চরম ঘৃণা প্রতিটি ফরাসির মনে। যদি ওদের সাথে মোলাকাত হয়ে যায়, মরিস ঠাট্টার সুরে বলে ওঠে, কয়েকটা মাছ দিয়ে দেব। হালকা রসিকতার মেজাজে সভেজ বলে। ফাঁকা জায়গা এড়িয়ে সন্তর্পণে ওরা এগোচ্ছিল, নিচু হয়ে, চুপিসারে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে, চোখখান খোলা রেখে। একফালি উন্মুক্ত জমি পার হলেই নদীর পার, তাদের মাছ ধরার জায়গা। দৌড়ে পার হয়ে শুকনো স্বরের বনে ঘা ঢাকা দিল দুজন। মরিস মাটিতে কান পেতে শোনার চেষ্টা করল কেউ আসছে কিনা। না, কেউ আসছে না, কেউ নেই। ধীরে ধীরে আশ্বস্ত হলো দুজন। সভেজ প্রথম মাছটা ধরল, তারপর মরিস। প্রতি মুহূর্তেই একটা করে মাছ ওদের বঁড়শিতে আটকায়। সূর্যের আলোয় রূপোর মতো ঝলসিয়ে ওঠে। ওরা ছোট্ট একটা ব্যাগের মধ্যে সেগুলো রাখে। আনন্দে ওদের মন ভরে ওঠে। বহুদিনের অপূর্তি প্রাণ ভরে উপভোগ করে। যুদ্ধের কথা, প্রুশিয়ানদের কথা সম্পূর্ণ ভুলে যায়। হঠাৎ করে দূরে মুহুমুহু কামানের গোলার গুড়গুড় আওয়াজে ওদের সম্বিত ফেরে। দূরে পাহাড়ের মধ্যে থেকে সাদা ধোঁয়া উঠতে দেখে। অনেকক্ষণ গোলাগুলির আওয়াজ কানে আসে। ওই আবার শুরু হলো, সভেজ বলে। মরিস নেহাতি গোবেচারা, কারো সাথে নেই, পাঁচে নেই। ফতনার ওঠানামা দেখতে দেখতে হঠাৎ খাপ্পা হয়ে ওঠে। এভাবে একে অন্যকে খুন করে কি লাভ? জন্তুর চেয়ে অধম। সভেজ বলে, এই যতদিন গভর্নমেন্ট বলে একটা বস্তু থাকবে, এই যুদ্ধ দাঙ্গা থাকবেই। সব এক। রাজা বলো, রানী বলো, গভর্নমেন্ট বলো, রিপাবলিক, সব এক। কখনো অন্য দেশের সাথে, কখনো গৃহযুদ্ধ চলবেই। সাধারণ মানুষের ভোগান্তির কখনো শেষ হবে না। এইসব মারণ যুদ্ধে তাদেরই স্বপ্ন, তাদেরই সুখের ঘর ভেঙে চুরমার হবে। এই হলো জীবন। সভেজ বলে উঠল। মরিস কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ কিছু পায়ের শব্দে চমকে উঠে দুজনে পিছনে তাকালো। ইউনিফর্ম পরিহিত 4 রাইফেলধারী সৈনিক প্রায় ঘাড়ের কাছে, দুজনের পানে বন্দুক তাক করা। দুজনের হাত থেকে বড়শি খসে ভাসতে ভাসতে মিলিয়ে যায় নদীর বুকে। কয়েক সেকেন্ডের মধ্যে দুজনকে বন্দি করে বেঁধে নৌকাতে তুলে নদী পাড়ের যে ঘরটাকে ওরা পরিত্যক্ত বলে ভাবছিল সেখানে আনা হলো। গোটা 20-25 জার্মান সৈন্য সেখানে। গোঁপদারি ভর্তি দৈত্যাকার এক জার্মান অফিসারের কাছে আনা হলো দুজনকে। চেয়ারে বসা অফিসার নিখুঁত ফরাসিতে ঠাট্টা করল, কেমন মাছ উঠল? এক সৈনিক এসে মাছের থলেটা অফিসারের পায়ের কাছে রাখল। বাহ, এ তো অনেক। যাকগে, অন্য একটা ব্যাপার নিয়ে আমি কথা বলবো, আপনারা ভয় পাবেন না। দেখুন, আমার চোখে আপনারা গুপ্তচর। মাছ ধরার ছদ্মবেশে আমাদের গতিবিধি লক্ষ্য করার জন্য আমাদের অঞ্চলে ঢুকেছেন। সুতরাং আপনাদের গুলি করে মেরে ফেলাটাই আমার কর্তব্য। কিন্তু আপনারা যখন এখানে এসেছেন, একটা পাসওয়ার্ড আপনাদের দেয়া হয়েছিল। ফেরার সময় সেটা বলতে হবে। সেই পাসওয়ার্ডটা যদি আমাকে বলে দেন, আমি আপনাদের ছেড়ে দেব। দুই বন্ধু আতঙ্কে ফ্যাকাশে হয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল। ভয়ে হাত পা ঠকঠক করে কাঁপছিল। কেউ জানবে না, অফিসার বলে চলেছিল। নিরাপদে বাড়ি চলে যাবেন, সব কিছু গোপন থেকে যাবে। আর না বললে মৃত্যু, এই মুহূর্তে। কি করবেন বেছে নিন। দুই বন্ধু নিথর হয়ে দাঁড়িয়েছিল, কোনো কথা বলল না। অফিসার হাত বাড়িয়ে নদীর পানে নির্দেশ করল, ভেবে দেখুন, মাত্র 5 মিনিট বাদেই ওই জলের নিচে। বাড়িতে বউ বাচ্চা আছে তো নাকি? তখনও দুজন চুপ। জার্মান মুখ ফিরিয়ে নিজের ভাষায় অর্ডার দিলে 12 জন সৈনিক রাইফেল নিয়ে এগিয়ে এসে পজিশন নিল। অফিসার চেয়ারটা একটু দূরে সরালো। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের 1 সেকেন্ডও বেশি না। তারপর জার্মান অফিসার তাড়াতাড়ি উঠে দুই বন্ধুর কাছে গেল। মরিসের হাত ধরে একটু দূরে নিয়ে গেল। তাড়াতাড়ি বলে ফেলুন, বন্ধু জানবে না। আমি ক্ষমা করে দেওয়ার অভিনয় করব। মরিস মুখ খুলল না। জার্মান এবার সভেজকে টেনে নিয়ে গিয়ে একই কথা বলল। সভেজও মুখ খুলল না। দুজন পাশাপাশি দাঁড়ালো।
অফিসার অর্ডার দিলে সৈনিকরা রাইফেল তুলল। হঠাৎ মরিসের মাছগুলোর ওপর চোখ পড়ল, একটু দূরে ঘাসের ওপর পড়ে। রোদের আলোয় ঝকঝক করছে। বেদনায় মরিসের হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেল। চোখের জল সে সামলাতে পারল না। গুড বাই মসিয়া সভেজ, কোনো ক্রমে তোতলাতে তোতলাতে মরিস বলল। গুড বাই মসিয়া মরিস। মহা আতঙ্কে কাঁপতে কাঁপতে দুজনে হ্যান্ডশেক করল। ফায়ার! 12টা করে গুলিবিদ্ধ হলো দুজনকে। সভেজ সঙ্গে সঙ্গে সামনের দিকে পড়ল। মরিস একটু লম্বা, আকাশের পানে মুখ করে একটু দুলে পিছন পানে পড়ল। জার্মানটা আরও অর্ডার দিলে পর সৈনিকরা দড়ি দড়া এনে ভারী পাথর ওদের পায়ে বাঁধল। নৌকা করে কিছু দূর নিয়ে গিয়ে জলের মধ্যে ছুঁড়ে দিল। চক্রাকার ঢেউ কিছু বাদে মিলিয়ে গেল। জলের উপর সামান্য লাল রং, তাও মিলিয়ে গেল। এবার মাছগুলোর পালা। অফিসার বেশ কৌতুকের সুরে বলল, উইলহেম, উইলহেম, ওই দেখো মাছগুলো। জ্যান্ত থাকতে থাকতে বেশ কড়া করে ভেজে দাও গরম গরম, বলে পরম তৃপ্তিতে পাইপ ধরালো। গল্প শেষ হলো। শোনার জন্য অনেক ধন্যবাদ।